আমরা যদি ইসলামপন্থী রাজনীতির আলোচনায় আসি, আপনি সম্প্রতি যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যে আপনি বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন। এর আগে আপনি খেলাফত মজলিসেও ছিলেন। তো সেই জায়গা থেকে আপনি এই যে শিফট করলেন বা পরিবর্তন হলো, এটাকে অনেকেই খুবই নেগেটিভভাবে উপস্থাপন করছে। আপনি তাদের ব্যাপারে কি বলবেন যারা নেগেটিভভাবে দেখছে? নেগেটিভভাবে দেখাটা স্বাভাবিক। প্রত্যেকের দৃষ্টিভঙ্গি এক হবে না। হুম, এবং একটা জিনিস নিয়ে যখন প্রচুর সমালোচনা হতে থাকবে, তখন কেউ সেদিকে গেলে এটাকে বাঁকা চোখে দেখাটা অস্বাভাবিক না। হুম, তা আমি মনে করি নেগেটিভ দেখাটা এটা দোষণীয় কিছু না, এবং পরামর্শ দেওয়া বা যৌক্তিক সমালোচনা, হুম, হুম, গঠনমূলক সমালোচনা করাটা দোষের কিছু না। দোষ হলো গালি দেওয়া। কারণ এর কোনো ফায়দা নেই। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। না দুনিয়াতে না আখেরাতে এর দ্বারা লাভ এটাই হবে, আমার আমল নামায় কিছু সওয়াব বাড়বে, তাদের কিছু সওয়াব কাটা গিয়ে আমার আমল নামায় আসবে, হুম, হুম, আর তাদের আখেরাতে এটার জন্য আল্লাহর কাছে তারা নিজেদের আমল নামাকে ভারী করছেন, মন্দের পাল্লাকে ভারী করছেন। আমি একসময় খেলাফত মজলিসে ছিলাম। খেলাফত মজলিসে যাওয়ার পেছনে আমার বড় চিন্তা এটা ছিল, বাংলাদেশে এমন কোনো ইসলামপন্থী দল নেই যাদের নিয়ে আমার পর্যাপ্ত পড়াশোনা এবং রিসার্চ নেই। আমি যদি প্রতিটা দল নিয়ে কথা বলতে শুরু করি, কয়েক ঘন্টা করে বলতে পারবো। কার কি চেতনা, কার কি সিলেবাস, কার কি চিন্তা ভাবনা, এবং প্রতিটা দলের আমি যোগ দেওয়ার আগেও, একদম রাজনীতি শুরু করার আগেও, প্রত্যেকটা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে তাদের অজান্তেই, আমি তো আর এটা বলিনি যে আমি হুম, হুম, ভাবছি এই সেই, আমি তাদের থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে 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 বোঝার চেষ্টা করেছি। তাদের লক্ষ্য, মিশন, ভিশন, প্ল্যান, পরিকল্পনা, দূরদর্শিতা সব আমি যাচাই বাছাই করেছি। একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে আমাদের যে ধারাটা আছে, আমরা যেহেতু কওমি ধারা থেকে উঠে হুম, আসা, তো যে যেই ধারায় থাকে তার জন্য সেই ধারার দল করাটাই তো সহজ। সহজ। হুম, যদি আমাদের কওমি অঙ্গনের বড় একটা অংশ রাজনীতি করেনই না, হুম, তারা রাজনীতির ব্যাপারে নিষ্ক্রিয় থাকেন এবং কখনো ইস্যু ভিত্তিক হয়তো আন্দোলন করেন হুম, অরাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, হুম, কিন্তু সক্রিয় রাজনীতিতে নেই। এবং কওমি অঙ্গনের লোকের আলহামদুলিল্লাহ সব জায়গায় এগিয়ে, শুধু আমার ধারণা এই জায়গাটাই মনে হয় তুলনামূলক সবচাইতে বেশি পিছিয়ে। তো সবগুলো দল নিয়ে চিন্তা করলাম, অন্য ঘরানায় যাওয়াটা এটা তো জটিল ব্যাপার। হুম, হুম, কারণ এখন যে পরিস্থিতির শিকার, হুম, এটা তো ওই সময় মাথায় আছে। রাইট। যদিও তখন আমি জানি যে কারা 1 নম্বরে, কারা 2 নম্বরে, কারা 3 নম্বরে, র্যাঙ্কিং করলে হুম, কার অবস্থান কোন জায়গায় সেটা তো জানি। কিন্তু ভাবলাম যাক তাহলে এখান থেকেই যারা তুলনামূলক বেটার সেদিকে যাই। হুম, তো খেলাফত মজলিসের সঙ্গে যখন কাজ শুরু করলাম, একটা পর্যায়ে আমি দেখলাম যে তাদের তত্ত্ব, তাদের সাংগঠনিক কাঠামো, তাদের মানে সংগঠনের যে গতি প্রকৃতি, এটা আলহামদুলিল্লাহ অন্যদের চাইতে বেশ আশাব্যঞ্জক এবং বেশ ভালো। তারা অনেকটা কিন্তু জামাতে ইসলামের ধারাই ফলো করেন, সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে ধারা ওইটাই ফলো করেন। তো এই আশা নিয়ে সেখানে গেলাম। বিশেষ করে সেখানে বিপ্লবের যে একটা চিন্তা আছে, হুম, তাদের স্লোগানই হলো খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন। হুম, তার মানে মূল থিমটাই হলো গণ আন্দোলন। এখানে নির্বাচনটা হলো জাস্ট একটা পরিস্থিতি এবং ওইটাকে সহজ করার একটা চেষ্টা, কিন্তু মূল থিম গণ আন্দোলন এবং বিপ্লব। তো এটাকে সামনে রেখে কাজ শুরু করলাম। যদিও সংগঠন ছোট, সব মিলিয়ে মাত্র 500 জনের মতো সদস্য। হুম, এখানে সদস্যরা আবার অন্য অর্থে, এটা হলো সাংগঠনিক পরিভাষায় হুম, সর্বোচ্চ, যেটাকে জামাত রোকন বলে, ওই হুম, অর্থে আর কি। তো, জামাতের নিবন্ধিত সদস্য সর্বশেষ যেটা দেখলাম, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি একটা আন্তর্জাতিক আল জাজিরাকে তিনি একটা ইন্টারভিউ বলেছেন যে নিবন্ধিত সদস্যের সংখ্যা 2.5 লাখ। হুম, সত্য কম বেশ হতে পারে হালকা পাতলা। তো এখন সেখানে যদি 2.5 লাখ হয়, এখানে 500, এটা তো অনেক ব্যবধানটা অনেক বেশি। তারপরও কাজ শুরু করলাম। ওই সময় আমার সামনে একজন ব্যক্তি ছিলেন, তিনি হলেন আসাদুদ্দিন ওয়েসি, হুম, ইন্ডিয়ার। হুম, তিনি যখন রাজনীতিতে আসেন তার দলও খুব একটা চাঙ্গা ছিল না, হুম, কিন্তু তিনি জিরো থেকে এমন একটা পর্যায়ে উপনীত হয়েছেন, পুরো ভারতবর্ষের মুসলমানদের জন্য তিনি একটা কেমন যেন ত্রাণকর্তা এবং রাইট। সকলের আস্থার আলো। কণ্ঠ। হুম, তো আমিও চিন্তা করলাম, যাক সংগঠন যদিও সাংগঠনিকভাবে যে অবস্থায় আছে, আল্লাহ আমাকে যে যোগ্যতা, জ্ঞান, মেধা দিয়েছে, কাজ করতে থাকি, ইনশাআল্লাহ এই সংগঠনে একসময় ওই পর্যায়ে যেতে পারে। আসাদুদ্দিন ওয়েসির মতো কাজের পরিসর আমাদেরও তৈরি হতে পারে। তো দীর্ঘ 1 বছর পর্যন্ত চেষ্টা চালালাম। অবশেষে আমার কাছে মনে হলো যে না, আসলে আমার যতটুকুই পড়াশোনা থাক বা যতটুকুই যোগ্যতা থাক, কিন্তু আসলে এটাকে টেনে টেনে অত ওই পর্যায়ে নিয়ে যাওয়া, এটা এক জীবনও সম্ভব হবে না, কয়েকটা জীবন হয়তো লাগবে। হুম, তখন আমি চিন্তা করলাম, তাহলে জীবন যেহেতু ক্ষুদ্র, হায়াত মৌতেরও গ্যারান্টি নেই, কয়দিন আছি, তাহলে এমন কোথাও আমার কাজ করা দরকার যেখানে সবচাইতে বেশি সম্ভাবনাটা কাজে লাগানো যাবে এবং আগামী দিনে এই দেশে ইসলামী বিপ্লব বা ইসলামী জাগরণের ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তখন আমি চিন্তা করলাম
সবকিছু যাচাই বাছাই করে যে জামায়াতে ইসলামী তো সবচাইতে সম্ভাবনাময় নাম। কিন্তু চিন্তার বিষয় ছিল যে আমি এখানে যোগদান করলে ব্যাপক সমালোচনায় পড়তে হবে, এবং যারা এতদিন প্রাণের চাইতে বেশি ভালোবাসতো তারা হয়তো এখন সবচাইতে বেশি ঘৃণা করতে শুরু করবে। আমার দিক থেকে চ্যালেঞ্জ নেওয়াটা বেশ জটিল ব্যাপার ছিল। এ কারণে যারা মাঠে ময়দানে কাজ করে সাধারণত তারা জনপ্রিয়তাটা সবার আগে ভাবে, রাইট। কারণ জনপ্রিয়তাই তাদের পুঁজি। কিন্তু আমি যেটা চিন্তা করেছি, ইতিহাসকে পাল্টাতে চাইলে ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত নিতে হয় এবং স্রোতের বিপরীতে বুক টান করে দাঁড়িয়ে যেতে হয়। এতে হয়তো সফল হব, না হলে পুরোই ধ্বংস হব। সবাইকে পৃথিবীতে সফল হতে হবে জরুরি না। কিছু মানুষ নয়তো ধ্বংস হলো, যে ধ্বংস হতে চায় তাকে আপনি ঠেকিয়ে কেন রাখবেন? হোক না ধ্বংস। কিন্তু যদি আল্লাহ কবুল করেন সফল তো হতে পারে, ইতিহাস তো পরিবর্তন হতে পারে। তো আমার দিক থেকে আমি চিন্তা করলাম যে যেহেতু আল্লাহর জন্যই কাজ করা শুরু করলাম এবং এতদিন যেখানে কাজ করলাম আলহামদুলিল্লাহ আমিও তাদের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবো। আমি তো আগে যেহেতু সংগঠন করতাম না, সাংগঠনিক ধারা আমি বুঝতাম না, তাদের দ্বারাই আমি শিখেছি, সেখান থেকে অনেক উপকৃত হয়েছি। এবং ব্যক্তিগতভাবে সেখানকার অনেক দায়িত্বশীল আমাকে এত বেশি খেদমত করার চেষ্টা করেছেন বিভিন্ন ক্ষেত্রে, কারণ আমি তো এই জগতের সাথেই নতুন। অনেক পরামর্শ, অনেক ক্ষেত্রে বিভিন্ন লেখালেখি থেকে শুরু করে অনেক বিষয় আমি বেশ ঋদ্ধ, অভিজ্ঞ এবং সমৃদ্ধ হয়েছি তাদের মাধ্যমে, চিরকাল স্মরণ রাখবো, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা পর্যায়ে আমার মনে হলো যে ওই উর্দুতে, ফার্সিতে একটা কথা আছে, এটা ছাত্র জামানা থেকে আমি মাথায় পুষে রাখি, উস্তাদের জবান থেকে শুনতে শুনতে মুখস্থ। খুব তারকে জুস্তুজু মে রাওয়া, খুব তারকে জুস্তুজু মে রাওয়া। এর অনুবাদ হলো সবচাইতে উত্তম যেটা, সবচাইতে বেটার যেটা, সেটার সন্ধানে সর্বদা ব্রত। তার মানে আমি মনে করি যে জীবন যেহেতু ক্ষুদ্র, যেমন এবাদতও যদি আমি 2টা করতে পারি 10 মিনিটে, আমি চেষ্টা করবো এমন এবাদত করতে যেখানে নেকিটা বেশি হবে, সওয়াবটা বেশি হবে, এই চেষ্টাটা করি। তো আমি চিন্তা করলাম জামায়াতে ইসলামের সঙ্গে আমার কাজ করা দরকার। হ্যাঁ, অবশ্যই প্রতিটা সংগঠনে এখানে বিভিন্ন সীমাবদ্ধতা থাকবে, বিভিন্ন ভালো দিক থাকবে, বিভিন্ন সাইডে মানে বিভিন্ন ব্যাপার থাকতে পারে, এবং সংগঠনের সব মানুষ একরকম হবে না। এখানে কেউ জানের চাইতেও বেশি ভালোবাসতে পারে, কেউ আবার কখনো কোনো মনে কোনো কারণে রাগ অভিমান থাকতে পারে, অস্বাভাবিক না। কিন্তু আমি মনে করলাম যাই হোক না কেন, আল্লাহর জন্য যেহেতু পথ চলা, কাজ করতে থাকি ইনশাআল্লাহ। আর সবচাইতে বড় ভালো দিক ছিল এখানে ব্যক্তিতন্ত্র নেই, পরিবারতন্ত্র নেই, অভিজাততন্ত্র নেই। কোথাও ব্যক্তিতন্ত্র চলে, এক ব্যক্তি সব, সেখানে ব্যক্তির বাইরে জি হুজুর ছাড়া কিছু করার নেই। কোথাও পরিবারতন্ত্র চলে, রাজার ছেলে রাজা, পীরের ছেলে পীর, এই সিস্টেমে একটা গতি চলতে থাকে। কোথাও অভিজাততন্ত্র চলে, যেখানে ব্যক্তিও না পরিবারও না, কিন্তু নির্দিষ্ট একটা শ্রেণী তাদেরকেই সর্বদা উপরে রাখা হবে। তো এভাবে তো যোগ্যতার বিকাশ হবে না, প্রতিভার বিকাশ হবে না। কিন্তু এখানে যেটা দেখলাম না, আলহামদুলিল্লাহ, যোগ্যতাকে মূল্যায়ন করা হয় সবচাইতে বেশি, যে যোগ্য তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এবং যে নীতি অনুসরণ করা হয় যে কেউ নিজের ঢোল নিজে পিটাবে না। কিন্তু আমি আমার কথা বলবো না, কিন্তু আমি আপনার কথা বলতে পারবো, আপনাকে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারবো। আলহামদুলিল্লাহ, এটা তো একটা অনন্যতা। তো সব মিলিয়ে দেখলাম, এখন তো আমি না, সারা দুনিয়া দেখছে। আল জাজিরা রিপোর্ট দেখলাম, আরো বিভিন্ন আন্তর্জাতিক নিউজ মাধ্যমে দেখলাম, তারা বলছে যে আগামী দিনে বাংলাদেশে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়ে গেছে, এবং আন্তর্জাতিক বিশ্ব তাদের সাথে নিয়মিত বৈঠক করছে। তারাও বুঝতে পারছে পাওয়ারে চলে আসতে পারে। আর একটি ইসলামী সংগঠন সব শ্রেণী পেশার লোক নিয়ে ইতিমধ্যে এই পর্যায়ে চলে এসেছে যে রূপরেখা পর্যন্ত দেখিয়ে দিয়েছে। কোনো হুজুগ না যে আমরা ইসলাম কায়েম করবো, এই করবো সেই করবো, সেটা না। একটা পলিসি সামিট করে এবং বিভিন্ন সময় নিজেদের চিন্তা চেতনা এমনভাবে বলছে, জাতি দেখতে পাচ্ছে এর চাইতে ইউনিক তো কিছু হয় না। বাকিটা তো চেতনা বিক্রি করে খাচ্ছে, এক একজন এক একটা ধান্দা করছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এত দূরদর্শী চিন্তা ভাবনা। আমি তো মনে করি বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি এই দেশে ক্ষমতা একবার আসে, দ্বিতীয়বার সরা লাগবে না, কারণ জাতি তাদেরকে মাথার উপর রাখবে, মাথার উপর। তারা দেখবে ওই এরদোগানের ক্ষেত্রে যা হয়েছে, এত ষড়যন্ত্রের পর নির্বাচন আসলে সেই তো আগে যাচ্ছে। কেন? মানুষ দেখতে পাচ্ছে যে না, বিকল্প হয় না। তো বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু ইসলামের কথা বলছে এ কারণে বলছি না, বরঞ্চ বাস্তবে সব শ্রেণী পেশার মানুষ নিয়ে, শুধু হুজুর না, সব শ্রেণী পেশার মানুষ নিয়ে যোগ্যতা সমন্বয় ঘটিয়ে ইতিমধ্যে এমন পর্যায়ে গিয়েছে, যদি তারা কখনো ক্ষমতায় আসে, আমি মনে করি এই শুধু এশিয়া না, পুরো ওয়ার্ল্ডের জন্য এই দেশটা একটা উন্নয়নের মডেলে পরিণত হবে ইনশাআল্লাহ। তো সেই চিন্তা সামনে রেখে আসা, এবং এক্ষেত্রে সমালোচনা যতই হোক আমি এটাকে এনজয় করব, এবং এটাকে আমি মনে করব জিকির করলে আর কয়টা নেকি হবে। জিকির করলে যত নেকি হবে, দ্বীনের পথে চলতে গিয়ে গালি খেলে নেকি আরো বেশি হবে। কারণ সমস্ত নবীগণের সুন্নাহ গালি খাওয়া, নবীরা গালি খাননি, তো নবীরা যদি খেতে পারেন আমরা কেন পারবো না?
লক্ষ্য যেহেতু আল্লাহর সন্তুষ্টি, যদিও মানুষ বলছে দুনিয়ার জন্য, এর জন্য, সেই জন্য। আরে ভাই, এখানে মানুষরা কি হারে কষ্ট করে এটা তো আসলেই দেখবে। এক একজন রোকন হলেও তার ইনকামের অন্তত 5% দিয়ে দিচ্ছে সংগঠনকে, তো সে পাচ্ছে না দিচ্ছে, এটা তো দূর থেকে দেখলে হবে না, কাছে এসে যদি দেখে ইনশাল্লাহ তারাও বুঝবে। আমি বুঝি জামাতের সবচাইতে বড় সমালোচক যারা, দুদিন পর তারাই বুকে জড়াই নেবে ইনশাআল্লাহ।